দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো, সুস্থই আছো, ঘরেই আছো। তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে শিক্ষা দপ্তর থেকে একটি সার্কুলার তোমাদের উদ্দেশ্যে জারি হয়েছে, বা আমাদের শিক্ষিকাদের উদ্দেশ্যে জারি হয়েছে, বা স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্যে জারি হয়েছে, যে তোমরা এতদিন যে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তার স্বীকৃতি মিলতে চলেছে। অর্থাৎ আগামী আগস্ট মাসে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তোমরা পূর্বের ঘোষণা অনুযায়ী অটোমেটিক্যালি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং সেই জন্য আগস্ট মাসে তোমাদের সেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো সেখানে আমরা থিওরিটিক্যালি বলতেই পারি তোমরা দ্বাদশ শ্রেণীর তে প্রবেশ করেছো। যাই হোক, আমরা ইতোমধ্যেই বাংলা বিষয়ে নানা বিষয় সাহিত্যের বিভিন্ন প্রকরণ, বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প, কবিতা, তারপরে ব্যাকরণ অংশ, ভাষা পরিচয় অর্থাৎ ব্যাকরণ অংশ এবং বাংলা সাহিত্যের ইতিহাস এ সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হয়েছো। তো আজ আমার কাছে নানাভাবে তোমাদের তরফ থেকে, তোমাদের কর্নার থেকে প্রশ্ন আসছে যে স্যার, আমাদের সিলেবাসের বিন্যাসটা, বাংলা বিষয়ের সিলেবাসের বিন্যাসটা বা কেমন, সিলেবাসে কোন কোন গল্প কবিতা আছে এবং কোন কোন জায়গায় কীরকম সুনির্দিষ্ট মান, প্রশ্নের মান রয়েছে সে সম্পর্কে একটু আলোকপাত করার জন্য। কারণ সুবিন্যস্ত এবং সুশৃঙ্খল সিলেবাস সম্পর্কে ধারণা এখনও কিন্তু অনেকের গড়ে ওঠেনি। তাই আজ আমি ভেবেছি যে সবার উদ্দেশ্যেই যে অন্ততপক্ষে 11-এর মতো 12-এ বাংলা বিষয়ের সিলেবাস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রত্যেকেরই থাকা দরকার। তোমরা সবাই, আশা রাখি তোমরা সবাই একটা খাতা এবং একটি কলম কাছে রাখবে এবং আমি যেভাবে সেই সিলেবাসের বিন্যাস করব আজ এই বোর্ডে, এই জন্য বোর্ডে আমি বসেছি, যেভাবে লিখে লিখে আমি বলবো তোমরা সেভাবেই কিন্তু তা অনুসরণ করবে। সবার আগে একটু বলি, সবার আগে একটু মন দিয়ে দেখো সিলেবাসটাকে। আমরা সত্যি কথা, আমাদের একটা জায়গায় কিন্তু খুবই জানার প্রয়োজন পড়ে আমরা মনে করি, সেটা হচ্ছে যে বাংলা বিষয়ে আমরা জানি এই গল্প কবিতা আমরা শুরু করে দিয়েছি, ওগুলো আছে, কিন্তু একটা সুনির্দিষ্ট সুশৃঙ্খল ধারণা থাকা দরকার। সেই জন্য আমার এই আলোচনা। দেখো, সবার আগে বলি, তোমরা জানো 11-এ বাংলা বিষয়ে 80 নম্বর লিখিত পরীক্ষায় ছিল। টোটাল হচ্ছে 80 নম্বর কিন্তু 11-এ পরীক্ষায় ছিল। এটা ক্লাস 11-এ বাংলা বিষয়, 11-এ তোমাদের 80 নম্বর ছিল রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষায়। 12-এর ক্ষেত্রে কিন্তু দেখো নম্বরটা ওই 80 হবে, অর্থাৎ 11 এবং 12-এ বাংলা বিষয়ের নম্বর কিন্তু 80। এটা সবার আগে স্পষ্ট করে দিলাম। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে গোটা সিলেবাসে কি কি গল্প আছে বা কি কি বিষয় আছে সেটাতে যাওয়ার আগে আমাদের এই যে 80 নম্বর, সেই 80 নম্বরটা কিভাবে ডিভিশন হচ্ছে সেটা দেখা। 80 নম্বরের বিন্যাসটা কিভাবে হচ্ছে তা আমি একটু তোমাদের একটু মুছে দিচ্ছি। দেখো, সবার আগে বলি, তোমরা একটা 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 সুস্পষ্ট ধারণা আছে তোমাদের নিশ্চয়ই গল্প কবিতা এগুলোর ক্ষেত্রে। এই নাম্বারের বিন্যাসটা আমি একটু স্পষ্ট করছি সেভাবেই। ধরো আমাদের গল্প, তোমরা ইতিমধ্যেই গল্প শুনেছো। গল্প যেমন কে বাঁচায় কে বাঁচে, গল্পটার নাম শুনেছো, পড়েছো, জেনেছো। তারপরে আর একটা ভারতবর্ষ। এই গল্পের থেকে নম্বর থাকবে সব মিলে হচ্ছে 12। এটা একটু লিখে নাও, গল্পে থাকবে 12, কবিতাতে থাকবে হচ্ছে 13। গল্পে 12, কবিতাতে কিন্তু থাকবে হচ্ছে 13। এবার
নাটক আমি একটু লিখে রেখেছি সুবিধার্থে, নাটকে হচ্ছে 10, তাহলে গল্পতে 12, কবিতাতে 13, নাটকে 10। তারপর হচ্ছে আন্তর্জাতিক, ক্লাস 11এও ছিল, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। দেখবা 11-এ ছিল, তোমরা পড়েছো শিক্ষার সার্কাস, বিশাল ডানাওয়ালা থুত্তর বড়, ঠিক এরকমই কিন্তু আমাদের 12এও আছে, সেখানে আছে 7। আর পূর্ণাঙ্গ সহায়ক একটা বই আছে, সেই বইয়ে থাকবে, মান থাকবে হচ্ছে 5। দেখো কত দাঁড়ালো, সবাই লিখে নাও। গল্পতে হচ্ছে 12, কবিতাতে 13, নাটকে 10, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, অর্থাৎ একটা কবিতা আছে, আন্তর্জাতিক কবিতা মানে একটা বিদেশি কবিতা, তার বাংলা অনুবাদ হয়েছে, আর ভারতীয় গল্প হচ্ছে আমাদের লোকপ্রচলিত ভারতীয় যে গল্পগুলো, সেই গল্পগুলো, অর্থাৎ অর্থাৎ আমাদের প্রাদেশিক ভাষায় যে বাংলা বাদে যে অন্যান্য ভাষায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত গল্প, সেই গল্পগুলো বাংলাতে অনুবাদ হয়েছে, সেই দিক থেকে ভারতীয় গল্প, এখানে 7 মান। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ একটা আছে তোমাদের, আমি বলে দেবো সম্পূর্ণ একটু পরে বলছি, সেখানে তাকে নম্বরটা আগে বলে নিই, 5। তাহলে মোট কত হলো দেখো, 13, 12, 13, 10, 7, আপাতত এটা হলো, আমি স্ক্রিনে ছোট আর আসছে না, তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি কত। 7 5 12, 7 আর 5 হচ্ছে 12, 12 3 15 2 17, হাতে 1 থাকে, 3 1 4, 47 নম্বর, 80-র মধ্যে 47 নম্বর আর এখানে পেয়ে গেলাম। এবার আমি এই জায়গাগুলো একটু মুছছি। সাতচল্লিশ নম্বরটা থাক। এবার লিখছি কি দেখো, আমি একটা কোশ্চেন পেপার দেখছি 2015 সাল, যেবার থেকে তোমাদের নতুন সিলেবাস চালু হলো, সেই তার ভিত্তিতে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এরপরে ছিল বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্য মানে হচ্ছে বাংলা সাহিত্য হচ্ছে, সেখানে এই নতুন রূপে আসছে বাংলা সাহিত্য, সেটাকে কেউ কৃষ্টির মধ্যে ফেলছে। সেখানে আমরা সিনেমা কি পাচ্ছি, সিনেমা পাই, গান পাই, সিনেমা, গান, বিজ্ঞান, তারপরে তোমাদের কি বলবো ওটা, ছবি আঁকা, অর্থাৎ আর্টস ইত্যাদি বিষয় তোমাদের এই দুটো 5 মানের কিন্তু তোমাদের লিখতে হবে, 5 মানের 2, তার মানে এখানে 10, তাই না, এখানে 10 যোগ করলাম। আর এখান থেকে এই বিষয়ে শর্ট কোশ্চেন কটা সেটা আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও তোমরা খাতার মধ্যে। মানে বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, এগুলোতে শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 1 2 3 শর্ট কোশ্চেন মানে 1 মানে এমসিকিউ টাইপের থাকবে হচ্ছে 3 সমান সমান 3, তাহলে হচ্ছে এখানে 3 যোগ করলাম, তাই না। তাহলে কত দাঁড়ালো এখনো পর্যন্ত, 7 3 10, হাতে থাকে 1, 4 আর 2 6, তাহলে 60 হয়ে গেল। তাহলে আমাদের বাংলা সাহিত্য ইতিহাস বলে যেটাকে আমরা জানছি, যে সিনেমা, গান, বিজ্ঞান, এই বিষয়গুলোর উপরে 2 5 মানে লিখতে হবে 10, আর 1 মানে 3টা লিখতে হবে এমসিকিউ, সেটা 3, সব মিলে 13। তাহলে আগে 47 ছিল, তার সঙ্গে 10 আর 3 যোগ করে হলো 60, তাহলে আমার এখনো 20 নম্বর বাকি। 80 নম্বরের বিন্যাসটা কী করে হচ্ছে সেটা দেখাচ্ছে। তাহলে আমি আবার এই জায়গাটা একটু মুছে দিই। বাংলা সাহিত্যের ইতিহাসে কত থাকলো সেটা তোমরা জেনে গেলা। এবার হচ্ছে তোমাদের যেটা জানা দরকার, বাংলা
ব্যাকরণ, ব্যাকরণ অংশ। সমস্যা হচ্ছে কলমে। ব্যাকরণ অংশে যে যতগুলো আমাদের চ্যাপ্টার আছে সেখানে সব মিলে তোমাদের একটা লিখতে হবে 5 মানের বড় প্রশ্ন। তোমরা জানো একটা চ্যাপ্টার আমি আলোচনা করেছি এবং সেখানে 5 মানের প্রশ্ন দেওয়া হয়েছে, তাহলে সেখানে হচ্ছে 5, এখানে 5 যোগ করলাম তাহলে দাঁড়ালো 65, এখানে 65 লিখে নিলাম। আর শর্ট কোশ্চেন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি শর্ট কোশ্চেন কটা থাকছে। আমি বলে দিচ্ছি 1 গুণন 2 সমান সমান এখানে 2, অর্থাৎ এটা হচ্ছে এমসিকিউ, লিখে রাখবা কিন্তু সব সুন্দর করে। এমসিকিউ হচ্ছে দুটো করতে হবে, তাহলে এখানে সেখানে 2, আর হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন থাকবে ব্যাকরণ, সেখানে হচ্ছে বলে দিচ্ছি অবজেক্টিভ কটা করতে হবে তোমাদের বাংলা ব্যাকরণে। 1 2 3, 3টে অবজেক্টিভ। তাহলে সব মিলে কত দাঁড়ালো দেখো, 5 2 7 3 10, তাই না? 7 3 10, এখানে আমরা 65 এই 5কে ধরে করেছি, তাই না? তাহলে এখানে 3 আর 2 আরো 5 যোগ করব বলো, তাহলে হলো 70। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখনো 80 আসেনি কিন্তু। তাহলে ব্যাকরণে কত হচ্ছে, একটা 5 মানের প্রশ্ন লিখতে হবে, দুটো এমসিকিউ লিখতে হবে, আর 3টা কিন্তু অবজেক্টিভ লিখতে হবে। তাহলে ব্যাকরণে থাকছে কিন্তু 10। আর বাংলা সাহিত্যে তাহলে 47 আগে হয়ে গিয়েছিল, বাংলা সাহিত্যে কত থাকলো, দুটো 5 মানের লিখতে হবে, তাই না? দুটো 5 মানের 5 × 2 সেটা 10, আর এমসিকিউ লিখতে হবে 1 মানের 3, তাহলে 13, অর্থাৎ সাহিত্যের ইতিহাসে ছিল 13, ব্যাকরণে হচ্ছে 10, তাহলে সব মিলে দাঁড়ালো 70। তাহলে আমাদের 80-র মধ্যে কত হয়ে গেল, 70। ক্লিয়ার করতে পারছি? আমি আবার একটু ডিটেলসে আলোচনা করছি। সত্তর দাঁড়ালো। এবার বাকি থাকলো কি, তাই তো? সেটা হচ্ছে নির্মিতি। তোমাদের নির্মিতি অংশ আছে, নির্মিতিতে থাকবে হচ্ছে 10, তাহলে সব মিলে হলো 80। তাহলে নির্মিতি অংশতে কি কি আছে সেটা আমি পরে জানাচ্ছি, আগে আমাদের নম্বর জায়গাটা ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে তাহলে আবার একটু লেখো তোমরা খাতার মধ্যে খুব সহজে। 1 নম্বর হচ্ছে তোমার গল্প, তাহলে গল্পতে কত থাকছে, গল্পতে আমরা বলেছি 12, তাই না? গল্পতে 12 থাকছে। 2 হচ্ছে কবিতায়, কবিতায় থাকছে 13। 3 নাটকে কত থাকছে বলো, নাটকে থাকছে 10। 4 আন্তর্জাতিক যে গল্প, আন্তর্জাতিক যে কবিতা বা আমাদের ভারতীয় যে গল্প, সেখানে থাকছে হচ্ছে 7। আর পূর্ণাঙ্গ হচ্ছে সহায়ক গ্রন্থ যেটা, সেখানে সব বলে দেবো সেগুলোতে কি থাকছে, 5। তাহলে সব মিলে হলো 47। এর সঙ্গে থাকছে 13 হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, 47, আর বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে 13, তাহলে হলো 60। ব্যাকরণে থাকছে 10, হলো 70, এবং নির্মিতি অংশ থাকবে একটা, লিখতে হবে তোমাদের একটা, সেটাতে 10, এই যে 80। তোমরা স্পষ্ট করে লেখো, আমি একটু ঘিঞ্জি হয়তো একটু হয়ে গেল, তোমরা সুন্দর করে এইভাবে লিখে রাখো। গল্পতে 12, কবিতায় 13, নাটকে 10, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এটা আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্পতে 7, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটা কি সেটা পরে বলছি, এটাতে 5, 47, বাংলা সাহিত্যের ইতিহাসে যোগ হবে 13, 60, ব্যাকরণে 10, 70, আর নির্মিত অংশে 80। এবার আমরা
ধারাবাহিকভাবে এই যে বলছি না আমরা গল্প, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। কি কি আমাদের সিলেবাসে আছে, তাহলে আমি 80 নম্বরটা কিভাবে পেলাম সেটা নিয়ে কিন্তু তোমাদের স্পষ্ট একটা রূপরেখা দিতে পারলাম বলে আমার মনে হয়। তাহলে এগুলো একটু মুছে ফেলি, তাহলে আমরা একটা কাজ করি, এগুলো মুছে ফেলি, গোটা বোর্ডটাই আমরা সেখানে ক্লিয়ার করে দিলাম। এই যে গল্প, গল্প কি কি গল্প আছে, তাই না, আমাদের কি কি গল্প আমাদের আছে। এক, কে বাঁচায় কে বাঁচে। দুই, ভারতবর্ষ। এবং তিন, ভাত। দেখো, কে বাঁচায় কে বাঁচে একটা গল্প, দুই ভারতবর্ষ একটা গল্প, তিন হচ্ছে ভাত একটা গল্প। এই তিনটে আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে এই তিনটে গল্প কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, যখন পরীক্ষা হবে পরীক্ষার প্রশ্নপত্রে তিনটে গল্পের মধ্যে যে কোনো দুটো গল্পের উপর দুটো প্রশ্ন দিয়ে বলবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তার মান 5। গল্পতে হচ্ছে 12, 12টা কী করে আমি তোমাদের বলে দিচ্ছি, তার মান হচ্ছে 5। অর্থাৎ একটা 5 মানের উত্তর আমাকে লিখতে হবে, দুটো দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই তিনটে গল্পের মধ্যে। এবার দেখো, এই বছর 2019 সালে কোন দুটো গল্প এসছে, সেই দুটো গল্পের বাদ দিয়ে যে গল্পটা আসেনি সেই গল্পটা খুব ভাইটাল হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা প্রশ্ন আসছেই, এভাবে একটা অলিখিত নিয়ম হয়ে আসছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা। এবার গল্পে থাকবে তো 12 নম্বর, তাহলে বাকি 7 নম্বর কোথায় গেল, তাহলে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বাকি 60 নম্বর হচ্ছে থাকবে কি করে, সেটা আমি অত ভেঙে দেখাচ্ছি না। এমসিকিউ এবং অবজেক্টিভ এই দুটোই তো এক মানের, তাহলে সেই দুটো মিলে হচ্ছে 7, তাহলে হচ্ছে 12। এবার এমসিকিউ কটা, অবজেক্টিভ কটা, সেটা নিয়ে তোমাদের অত মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ সবই তো অবজেক্টিভ হিসেবে পড়তে হবে। তাহলে সেটাও আছে একটা নির্দিষ্ট নিয়ম, সেটা আর ভেঙে দেখানো দরকার, তাহলে অনেক প্রলংড একটা ভিডিও হয়ে যাবে। তাহলে এমসিকিউ 7, এমসিকিউ আর অবজেক্টিভ মিলে 7, অর্থাৎ এক মানের প্রশ্ন। এমসিকিউ তো তোমরা জানো 4টে উত্তর দেওয়া থাকবে, যে কোনো একটা নির্বাচন করতে হবে। অবজেক্টিভ শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন, আনসার দিতে হবে 15টা শব্দের মধ্যে, এই মিলে হচ্ছে তোমাদের 12। তাহলে গল্প 3টে আছে, সে তার নম্বর 12, সেটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা আমরা মুছে ফেললাম। এবার আমাদের আলোচনার ক্ষেত্রটা হচ্ছে কি ছিল, কবিতা। তো সমস্যা হচ্ছে কেন আমার লিখতে কলমটা, কবিতার ক্ষেত্রে কি কি কবিতা আমাদের পাঠ্য সেটা একটুখানি তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। কবিতার ক্ষেত্রে এক, রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে। দুই, শিকার। তিন, মহুয়ার দেশ। চার, আমি দেখি। এবং 5, ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে। আবার বলছি কি, এক, রূপনারায়ণের কুলে। দুই, শিকার। তিন, মহুয়ার দেশ। চার, আমি দেখি। 5, ক্রন্দনরতা জননীর পাশে। এই 5টা কবিতা কিন্তু আমাদের পাঠ্য। দেখো, তোমাদের 11-এ 3টে গল্প তোমরা পড়েছিলে, মনে আছে হয়তো, সেরকম 12-এও কিন্তু 3টেই গল্প ছিল, কিন্তু 11-এ তোমরা 4টে কবিতা পড়েছিলে, কিন্তু 12-এ একটা কবিতা বেশি পড়তে হচ্ছে, 5টা কবিতা। এবং তোমাদের একটা কথা বলে দিই, 12-এ কিন্তু এই 5টা কবিতা থেকে যে কোশ্চেনের যে প্যাটার্ন, সেটা বলেছি কটা প্রশ্ন থাকবে। আমি কি বললাম, গল্পের ক্ষেত্রে বললাম কোশ্চেন কিন্তু কটা থাকছে, দুটো গল্প থেকে দুটো প্রশ্ন দিচ্ছে, দুটো গল্প থেকে যে কোনো একটা লিখতে হচ্ছে। আর কবিতার ক্ষেত্রে কিন্তু 2015 সালের কোশ্চেনে দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন সিলেবাস, তাতে দুটো কবিতা থেকে প্রশ্ন দিচ্ছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মান কত, তার মান হচ্ছে
5, তার মানে বড় প্রশ্ন হচ্ছে কবিতা থেকে 5। এবার তোমরা খুব স্বাভাবিকভাবে দেখে নেবে 2019 সালে কোন দুটো কবিতা থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, তা আমার যেটা মনে হয় 2019 সালে শিকার থেকে একটা প্রশ্ন চলে এসেছে, একটা মহুয়ার দেশ থেকে একটা প্রশ্ন চলে এসেছে। ঠিক আছে, শিকার এবং মহুয়ার দেশ, তাহলে এই দুটো কবিতা বড় প্রশ্নের জন্য আমরা কিন্তু খুব একটা বিচলিত হওয়া আমাদের দরকার নেই। আমাদের বড় প্রশ্নের জন্য খুবই দরকার হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটা 2020 সালে, আমি দেখি কবিতাটা, এবং ক্রন্দনরতা জননীর পাশে। তোমরা জানো আমি যে আলোচনা করেছি বা পড়িয়েছি, এই কবিতাগুলো কিন্তু আগে পড়িয়েছি, কারণ এই কবিতাগুলো এবার 2020 সালের জন্য খুবই জরুরি। যদিও রূপনারায়ণের কবিতাটা এবং আমি দেখি কবিতাটি কিন্তু কমপ্লিট করেছি, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি এখনও বকেয়া আছে আমাদের আলোচনার ক্ষেত্রে। তাহলে এই দুইটা কবিতা আমাদের পড়বো সবগুলো, কারণ এমসিকিউ অবজেক্টিভ থাকে, তাই না? কিন্তু আমরা বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নেব, পরিষ্কারভাবে বলছি, বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নেব হচ্ছে এই তিনটে কবিতা। একেবারে অলিখিত নিয়ম তোমরা শিরোধার্য করে রাখতে পারো যে বড় প্রশ্ন কিন্তু এই তিনটে কবিতা থেকে যে কোনো দুটো কবিতা আর প্রশ্ন কিন্তু দেবেই, আর যে দুটো কবিতা এসে গেছে সেটা কিন্তু রিপিট হবে না, এটা একদম নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, তাহলে 5 হয়ে গেল। আমি তোমাদের বলেছিলাম মোট কবিতার আমাদের যে গল্প কবিতার মার্কস কত, সেই মার্কসের কথা বলছিলাম 13। তাহলে এখানে কিন্তু তাহলে বাকি কি থাকলো, 13 হতে গেলে কি থাকতে হবে, এমসিকিউ আর হচ্ছে অবজেক্টিভ, তাই না? তাহলে হচ্ছে 8 থাকবে, অর্থাৎ 13 হয়ে গেল। যেখানে আমাদের এখানে 7 ছিল গল্পের ক্ষেত্রে, এখানে কিন্তু বেশি থাকবে, তার কারণ কবিতার সংখ্যাও বেশি, এখানেও তাই 1 নম্বর আরও বেশি হয়ে গেল। তোমার 5 আর 8-এ হচ্ছে 13, এগুলো সব 1 মানের প্রশ্ন 8। তাহলে সেখানে এমসিকিউ অবজেক্টিভ আলাদা করে তো পড়ার কিছু নেই, পড়তে হবে মাইনিউটলি। সেক্ষেত্রে এমসিকিউ আসে মূলত একটু ইনফরমেটিভ থাকে, সময়ের ব্যাপার থাকে, কোন সময়ে কখন কি মানে পুরো ইনফরমেটিভ কোশ্চেন। আর সেখানে অবজেক্টিভে ইনফরমেটিভও থাকতে পারে, আবার একটু ব্যাখ্যামূলক থাকতে পারে। এখানে 13 মোট, তাই তো? তাহলে আমরা 12 এবং 13টা ক্লিয়ার করতে পারলাম। আমরা এবার মুছে দিই। এবার থাকলো নাটক। দেখো তোমাদের টেক্সট বই, তোমাদেরকে সবার কাছে এই টেক্সট বইটা আছে হয়তো, এটা যদিও পুরনো বই। টেক্সট বইয়ের নাটক কিন্তু দুটো নাটক দেখাচ্ছে আমাদের, লেখা আছে। একটি হচ্ছে বিভাব আর একটা হচ্ছে নানা রঙের দিন। এবং দেখবে তোমাদের টেক্সট বইয়ের পাশে লেখা আছে যে নাটক যে কোনো একটা পড়তে হবে, তোমাদের দুটো নাটক পড়তে মানা করছে। তোমাদের বলছি তোমরা যে কোনো একটি নাটক পড়তে পারো, কেউ চাইলে দুটো নাটক পড়তে পারো, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কেউ পড়ে না সাধারণত। এবার দেখো এই দুটো নাটকের মধ্যে আমাদের যে কোনো একটা নাটক নির্বাচন করতে হবে। তোমরা জানো আমরা নির্বাচন করেছি বিভাব। কেন এটা নির্বাচন করিনি, তার পেছনে কারণ হচ্ছে বিভাব নাটক থেকে না প্রশ্ন কমন দেওয়া যায়, এখান থেকে প্রশ্ন লাইন তুলে তুলেই বেশি হয়, আর এখান থেকে কিন্তু প্রশ্ন মোটামুটি কমন দেয়, টপিক ওয়াইজই হয়ে যায় নাটকটা, সেই জন্য আমরা বিভাব নাটকটি বেছি, তোমাদের সুবিধার্থে বেছেছি। এবার এই নাটকে কত মান থাকে, নাটকে মান থাকে আমি তোমাদের বলেছিলাম, নাটকে থাকে এর আগে 10। তার মানে 10 মানে একটা হচ্ছে 5 মানের প্রশ্ন লিখতে হবে নাটকের। দেখো 5 মানের প্রশ্ন কিন্তু বিভাব থেকেও একটা নাটক পরীক্ষা কিন্তু প্রশ্নে বিভাব থেকেও একটা 5 মানের প্রশ্ন দেবে, নানা রঙের দিন থেকেও দেবে। তোমাদের কিন্তু একটা লিখবে, যদি বিভাব পড়ে থাকে তাহলে বিভাবেরটাই লিখবে। ঠিক আছে, সেই জন্য বিভাব নাটক থেকে কিন্তু নোট একটু বেশি পড়তে হবে, বেশ ভালোই পড়তে হবে। কারণ একটা কথা বলে দিই তোমাদের, ধরো তোমরা যদি দুটো নাটকই পড়তা তাহলে নোটের পরিমাণটা হয়তো আরও বেশি হতো, কিংবা এমন হতো যে এখানে বেশি হওয়ার পরেও কিন্তু একটা জায়গায় লিমিটেড হয়ে যেত, তাই না? যে এখানে আমি এতগুলো দিচ্ছি, বেশি তাছাড়া প্রচুর সংখ্যা করা যেত। ওই জন্য মাস্টারমশাইরা একটু যাতে ভয় না ধরায় ছাত্রদের মনের মধ্যে, সেই জন্য একটু লিমিটে দিত, সেখানে বিপদ থাকতো। আর বিভাব নাটকেই যদি আমি বেশি প্রশ্ন পড়ে নিই তাহলে কোনো প্রশ্নতে আমাকে বিপদে ফেলতে পারবে না, তাহলে সেখানে 5। আর কি বলতো, আর ওই যে একই কথা, এমসিকিউ প্লাস হচ্ছে অবজেক্টিভ, এই 1 মানের থাকবে, সেটা 5টা করতে হবে, দুটো মিশিয়ে থাকবে হচ্ছে 5, তাহলে সব মিল হচ্ছে 10। তার নাটকে বলেছিলাম আগে, তোমরা নিশ্চয়ই খাতা লিখেছিল 10 থাকে, 10টা কীভাবে, একটা বড় প্রশ্ন আর এখানে এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমাদের যে এমসিকিউ থাকবে সেটা তো আমরা জানি বাধ্যতামূলক করতে হয় এমসিকিউ, তাহলে এক্ষেত্রে কী হবে যদি নানা রঙের দিনে এমসিকিউ? পরিষ্কার কিন্তু যখন বলে দিচ্ছে যে কোনো একটি নাটক পড়তে হবে, তার মানে হচ্ছে কোয়েশ্চেন পেপারে কিন্তু
বিভাব নাটকের যদি কোনো একটা এমসিকিউ থাকে তার সঙ্গে অথবা কিন্তু থাকবে নানা রঙের দিন, থাকতে বাধ্য। তারাই বলছে যে কোনো একটি নাটক পড়ো। এমসিকিউ এর মতো ঠিক একই, যদি মনে করো যদি দুটো এমসিকিউ থাকে, তাহলে ভাববা দুটো এমসিকিউ কিন্তু অথবা দিবে নানা রঙের দিন। ঠিক একইভাবে অবজেক্টিভ কোশ্চেন থাকলে সেখানেও কিন্তু যতগুলো অবজেক্টিভ থাকবে, যদি তিনটা থাকে তাহলে মনে রাখবে তিনটা অবজেক্টিভের সাথেই কিন্তু বিকল্প কিন্তু থাকবে নানা রঙের দিন, মনে থাকবে। সুতরাং ভয়ের কিচ্ছু নেই, অর্থাৎ আমরা এমসিকিউ অবজেক্টিভের জন্য নানা রঙের দিন পড়তে হবে তার কোনো মানে নেই, কারণ এগুলোর সঙ্গে অবশ্যই বিকল্প হিসেবে থাকবে, এটাই আমাদের কিন্তু নির্দেশ। তাহলে নাটক নিয়ে আমরা আলোচনা করলাম, তাই না? এবার আমরা নাটকের পরে কি বলেছিলাম দেখো, আন্তর্জাতিক কবিতা। কবিতা ও ভারতীয় গল্প, এটাতে কত বলেছিলাম? 7। এক্ষেত্রে তোমাদের যে বই, টেক্সট বই, সেই টেক্সট বইটা যদি কাছে থাকে তাহলে দেখো আন্তর্জাতিক কবিতা একটা আছে, সেটা কি? পড়তে জানে এক মজুরের কথা। এটা হচ্ছে কবিতা, এটা কবিতা। আর 2 হচ্ছে থাকছে ভারতীয় গল্পের মধ্যে থাকছে হচ্ছে অলৌকিক একটা গল্প। দেখো এখানে অলৌকিক হচ্ছে পাঞ্জাবি একটা গল্প, সেই গল্পটার বাংলা অনুবাদ হয়েছে অলৌকিক, আর এটা হচ্ছে আন্তর্জাতিক একটা কবিতা, সেই কবিতার বাংলা অনুবাদ হয়েছে। এই দুটো থেকে কিন্তু একটা খেয়াল, দুটো মধ্যে নম্বর কত? 7। তার মানে বড় প্রশ্ন লিখতে হবে কটা? 5 মানের কিন্তু লিখতে হবে এখানে একটাই। তাহলে 7 কি করে আসছে সেটা দেখো, 5 মানে একটা, তাহলে কি হবে? এখান থেকে একটা প্রশ্ন দেবে, অলৌকিক থেকে একটা প্রশ্ন দেবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এখানেও কিন্তু তোমরা সিলেক্টিভ হতে পারো, সিলেক্টিভ হওয়াটাই সঙ্গত, তাহলে পড়ার চাপটাও একটু কমবে বাংলায়। তো আমি ধরো এই কবিতাটা না পড়ে আমি অলৌকিক গল্পটা পড়লাম, গল্পটা খুব সোজা, তো সরল রৈখিকভাবে লেখা, কোনো জটিলতা নেই এই গল্পটা, সেই জন্য নোট তো কমন পড়েই সাধারণত, কিন্তু যদি কমন নাও পড়ে তবুও কিন্তু তোমরা সেই নোটের ভিত্তিতে এবং নিজস্ব গল্পটা যেহেতু তোমাদের কবলে থাকবে সেই জন্য তোমরা কিন্তু লিখে যেতে পারবে। আর এখানে কবিতা, এই কবিতাটার মধ্যে কিন্তু অনেক ইতিহাসের ব্যাপার আছে। হ্যাঁ, স্পেনের রাজার পরিচয়, রাজার রাজত্বের কথা, অনেক ইতিহাস, লাইনে লাইনে ইতিহাস আছে। যে যারা ইতিহাস ভালোবাসো তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো, যারা ইতিহাস একটু সন তারিখ সময় এগুলো জানতে চাও না সেক্ষেত্রে অলৌকিকটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো হবে। তাহলে এখানে আমাদের একটা 5 মানে লিখতে হবে, 5 থাকলো 2, তাহলে তোমরা বুঝতে পারছো 2 কিসে থাকবে বলো, তোমরা জানো এমসিকিউ প্লাস অবজেক্টিভ। এখানে হচ্ছে 1 মানের দুটো, তাহলে সমান সমান এখানে 2টা থাকছে, সব মিলে হচ্ছে 7, তাহলে মিলল এই 7 দুটো। এইবার একটু তোমাদের বলি, তোমাদের একটা আশ্চর্য খবর দিই, এখানে কিন্তু কখনোই বলেনি যে কোনো একটা পড়ো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বাংলা যারা সিলেবাসের সংকলক, যারা সিলেবাসটা নির্মাণ করেছেন, তারা কিন্তু বলছেন যে দুটোই তোমরা পড়ো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের বলছি তারা কিন্তু এই দীর্ঘ 15, 16, 17, 18, 19 অর্থাৎ 5 বছর যে কোয়েশ্চেন পেপার দেখা গেছে সেখানে কিন্তু স্পষ্ট দেখা গেছে যে এই যখন এই বড় প্রশ্ন তো দুটোর মধ্যে একটা লিখতে পারছো, এমসিকিউ এবং অবজেক্টিভ যখনই আসছে তখনই কিন্তু বিকল্প দিয়ে দিচ্ছে, অর্থাৎ পড়তে জানা এক মজুরের কথার সঙ্গে অথবা দিচ্ছে এমসিকিউতে, অথবা দিচ্ছে অলৌকিক। যদি একটি এমসিকিউ থাকে তাহলে তাই করছে। ঠিক একইভাবে যখন অবজেক্টিভ দিচ্ছে একটা, তখনও সেটা কিন্তু অথবা দিচ্ছে, অর্থাৎ তোমাদের প্রকারান্তরে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলে দিচ্ছে যে তোমরা যে কোনো একটা পড়ো। কারণ এখানে যখন তোমাদের বিকল্প দিচ্ছে তাহলে তোমরা যে কোনো একটা পড়তে পারো, তাহলে অলৌকিক যদি পড়ো তাহলে এমসিকিউ অবজেক্টিভ ওখান থেকেই হয়ে যাবে। আর যদি বড় প্রশ্ন পড়ো সেক্ষেত্রে তোমরা একটা যে কোনো পড়ে নাও, সেই একটা ভালো করে বেশি করে পড়ে নাও, তা যাতে বিপদে না পড়ো সেটা। ওকে, আমি বোঝাতে পারলাম? তাহলে হচ্ছে 7, তাহলে আমরা এই নম্বর বিন্যাসটাও ক্লিয়ার করতে পারলাম তোমাদের। এবার আমরা পরের যে বিষয়টা আসবো সেই বিষয়টা হচ্ছে, দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ লিখেছিলাম। এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কত থাকবে বলেছিলাম? 5। আমি বলছি, দেখো তোমাদের 11-এও কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ছিল। তোমরা গুরু নাটক পড়েছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের, পুরো নাটকটাই পাঠ্য ছিল তোমাদের, সেই জন্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলেছে।
গুরু নাটক থেকে মনে আছে 2টো 5-এর লিখতে হয়েছিল, অবজেক্টিভ এমসিকিউ ছিল না, 10 মানের ছিল। তোমাদের 12-এ কি হয়েছে, তোমাদের 12-এ সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা বলে একটা প্রবন্ধ গ্রন্থ আছে। আবার বলছি প্রবন্ধ গ্রন্থ, এটা কিন্তু প্রবন্ধ গ্রন্থ। 11-এ কি ছিল, নাটক, তাই না, গোটা নাটকটা প্রবন্ধ গ্রন্থ আমার বাংলা। এর মধ্যে ছোট ছোট বিশেষ শিরোনামে কতগুলো নিবন্ধ আছে, ঠিক আছে, সেই নিবন্ধগুলো আমি বলছি। এই আমার বাংলা এই প্রবন্ধ গ্রন্থটা কিন্তু আমাদের পাঠ্য। সেখান থেকে প্রশ্ন থাকবে 5। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, ভালো খবর, 1 গুণ 5 সমান সমান 5। তাহলে প্রশ্ন দেবে কিন্তু 2টি, পরীক্ষায় প্রশ্ন দেবে 2টি, লিখতে হবে 1টি। পরীক্ষায় প্রশ্ন দেবে 2টি, লিখতে হবে 1টি। এই পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন দেবে 2টি, লিখতে হবে 1টি, 5। সুতরাং এটাই, এখান থেকে কিন্তু এমসিকিউ অবজেক্টিভ ক্রস মানে থাকবে না, 0। এখান থেকে কিন্তু এমসিকিউ অবজেক্টিভ থাকবে না। এবার আমরা একটু মুছে দিচ্ছি, দেখো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। সেটা হচ্ছে এই পূর্ণাঙ্গ গ্রন্থ তোমাদের, এই যে সরকারি বই, তোমাদের সরকারি বই তোমাদের দেবে আর কি, বা যারা যারা আগেই জোগাড় করেছে তাদের একটু বলি, পূর্ণাঙ্গ সেই গ্রন্থগুলোর মধ্যে, সেই গ্রন্থটার মধ্যে কি কি আছে আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তো খুব ভালো হয়, বইটা দেখেই নিতে পারবা। আমি বলে দিচ্ছি তোমাদের পরিষ্কারভাবে, কিন্তু দেখো এই সূচিপত্রে আছে আমাদের বইয়ে, সেটা হচ্ছে ভূমিকা বলে একটা অংশ আছে। কলমটা আমি এখনো সরগরু হইনি। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটা ভূমিকা শিরোনামে আছে 1। 2 গারো পাহাড়ের নিচে আছে। এগুলো এক একটা নিবন্ধ, বুঝেছো, গারো পাহাড়ের নিচে। মোট তো 5 নম্বর থাকে, এখানে বললাম একটু আগে। 3 ছাতির বদলে হাতি, ছাতির বদলে হাতি। 4 কলের কলকাতা। এবং 5 হচ্ছে মেঘের গায়ে জেলখানা। আর 6 হাত বাড়াও। আবার বলছি, দেখো, 1 ভূমিকা, একটা ছোট্ট নিবন্ধ আছে আমাদের। 2 গারো পাহাড়ের নিচে, গারো পাহাড়ের নিচে, মেঘালয় একটা পাহাড় আছে গারো। 3 ছাতির বদলে হাতি, মানে একটা ছাতির যা দাম, হাতির যা দাম, সেই ছাতির দাম সেইভাবেই জমিদার হাতির দামে নিয়ে নিয়েছিল, একটা করুণ কাহিনী আছে। কলের কলকাতা, কলের কলকাতা মানে মেকানিক্যাল যে কলকাতা, শহর কেন্দ্রিক যে কলকাতা, আগে কীরকম ছিল গ্রাম্য একটা পরিবেশ, তারপরে আস্তে আস্তে কীভাবে বদলে গেল। 5 মেঘের গায়ে জেলখানা, আমাদের এই তরাই এবং ডুয়ার্স অঞ্চল দিয়ে, যে তোমরা সবাই জানো ডুয়ার্সে একটা ফোর্ট আছে, যেখানে পরাধীন ভারতবর্ষে ইংরেজরা সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখতো, তার উপরে লেখা মেঘের গায়ে জেলখানা। আর 6 হচ্ছে হাত বাড়াও, দুর্ভিক্ষ পীড়িত মানুষদের ওপরে তাদের কষ্ট যন্ত্রণাকে তুলে ধরা এবং তাদের পাশে দাঁড়ানোর একটা বার্তা বা মেসেজ কিন্তু এই প্রবন্ধে। একটা খুব শর্টে আমি বলে দিলাম। তো এই 6টা বিষয় কিন্তু আমাদের আছে। এবার একটু বলে দিই, এখানে দুটো, এবার 2019-এ এই দুটো মানে দুটো প্রবন্ধের উপর 2টো প্রশ্ন দিয়েছিল, তার মধ্যে একটা লিখতে বলছিল। তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো ভাবলা যে, এই মনে করো কথার কথা বলছি, ধরো এই দুটো এসছিল, তাহলে আমরা কি করি, এই দুটো বাদ দিয়ে 3, 4, 5, 3, 4, 5, 6 এই 4টাই করি রেওয়াজ। কিন্তু এরকম কিন্তু এক সর্বনাশ হয়ে গিয়েছিল, যে ভেবেছিল যে যেহেতু দুটো আসছে তাহলে এবার আসবে না, হ্যাঁ, এই দুটো আর আসবে না। এই 2বার হয়েছে এরকম, 5 বছরের কোশ্চেন পেপারে দেখা যাচ্ছে 2বার এরকম হয়েছে, যে একটা থেকে কিন্তু রিপিট হয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু সাবধান হতে হবে। আমরা প্রাথমিকভাবে কিন্তু এই 3, 4, 5 কথার কথা বলছি, আমি কিন্তু দেখিনি 2019-এর কোন দুটো এসছে, একটু দেখে নিতে হবে আমাদের। এই 3, 4, 5 আমি দেখে দেখেই, তোমাদের চিন্তা নাই, আমি যে পড়াবো আমি সব দেখে দেখেই পড়াবো, যে 19 কোনগুলা এসে গেছে সেগুলোকে বাদ দিয়েই পড়াবো, এই মুহূর্তে আমার স্মৃতিতে নেই। তাহলে এখানে 3, ধরো কথার কথা 3, 4, 5, 6 এই কটা আমরা আগে রেডি করে নেবো, তাই না, এ কটা আমরা আগে রেডি করে নেবো, তারপরে আমরা ধীরে ধীরে লিখবো। আমাদের একটু এই মুহূর্তে তোমাদের একটা ভালো খবর দিই, তোমাদের স্বস্তির খবর, আমরা কিন্তু বাংলা সিলেবাসে তোমরা ভাবতে পারবে না, অনেকটাই এগিয়ে গেছি, অনেকটাই এগিয়ে গেছি, তোমরা নিশ্চিন্ত থাকো আর কি। তো যাই হোক, আমাদের তাহলে আগে 4টা করে ফেলা, তারপরে
এবং সব বড় প্রশ্ন পড়তে হবে আমাদের, তাই না? কারণ এখানে তো এমসিকিউ অবজেক্টিভ থাকে না, এখানে 5 মানেরই শুধু প্রশ্ন। তাহলে আমি এটাও পূর্ণাঙ্গ গ্রন্থটাও কিন্তু ক্লিয়ার করতে পারলাম এবং নম্বর বিভাজনটাও স্পষ্ট করতে পারলাম। এবার আমরা আসি বাংলা সাহিত্যের ইতিহাস। এখন তো বাংলা সাহিত্য বলছি না, বাংলা কৃষ্টি সংস্কৃতি, বুঝেছ? বাংলা কৃষ্টি সংস্কৃতি সাহিত্য সব কিছু মিলে মানে কৃষ্টি সংস্কৃতি সব কিছু আছে এখানে। কি কি আছে মূলত বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের একটু ক্লিয়ার করতে হবে। 1 নম্বর বাংলা গান। বাংলা গানের ইতিহাস, অর্থাৎ প্রখ্যাত বাঙালি যারা গান করেছেন বা গান গেয়েছেন বা গানগুলো লিখেছেন তাদের উপরে কিন্তু আমাদের একটা ইতিহাস আলোচনা করতে হবে। 2 চিত্রশিল্প। বাঙালি যারা আছে বিখ্যাত, যারা চিত্রশিল্পে অগ্রগণ্য, তোমরা অনেকের নাম শুনেছো, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, তাই না, নন্দলাল বসু, এদের ওপরে কিন্তু আলোচনা করতে হবে। 3 বিজ্ঞান সাধনা। তাহলে আমাদের বাংলা খ্রিস্টীয় সংস্কৃতির মধ্যে এগুলো সিলেবাসে এসছে 12-এ, ওই পুরনোগুলো কিন্তু নেই। বিজ্ঞান সাধনার মধ্যে জগদীশচন্দ্র বসু, তারপরে আমাদের ওই কেমিস্ট্রির জগতেকে প্রফুল্ল রায়, যিনি রসায়নের গুরু বলা হয়, তার উপর একটা পড়াশোনা করতে হবে। জগদীশচন্দ্র বসুর উপর পড়তে হবে। প্রশান্তচন্দ্র মহানবীশ, তোমরা জানো দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, তাই না, ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানের জনক, তার উপরে পড়াশোনা করতে হবে। মেঘনাথ সাহার উপর, তিনিও ফিজিক্সের মানুষ, হ্যাঁ, বিশেষ করে আমাদের এই মহাকাশ জগতের উপর তার অনেক গবেষণার ক্ষেত্র আছে। তো সেই জায়গাগুলো, তারপরে চিকিৎসক, আমাদের তথা বিজ্ঞানী চিকিৎসক জগতের ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে পড়াশোনা করতে হবে। নীলরতন সরকার, এনআরএস হসপিটাল আমরা নাম শুনছি, নীলরতন সরকার। তারপরে হচ্ছে তোমাদের রাধা গোবিন্দ কর, আরজি কর মেডিকেল কলেজের নাম শুনেছো, রাধা গোবিন্দ কর, এরা সব চিকিৎসক হিসেবে স্বনামধন্য। এদের উপরও কিন্তু পড়াশোনা করতে হবে। এরা দেখো সবাই কিন্তু বাঙালি, তাই বাঙালির বিজ্ঞান সাধনার উপর একটা টপিক কিন্তু তোমাদের থেকে গেল। 4 দেখো বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর গান, নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত, তাই না, এরা এদের চিত্রশিল্প জগতে বললাম কয়েকটা নাম, বিজ্ঞানের জগতে বললাম। 4 নম্বর হচ্ছে ক্রীড়া জগৎ। দেখো ক্রীড়া জগতের মধ্যে সৌরভ গাঙ্গুলির অবদান তোমাদের পড়তে হতে পারে, হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটের একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমাদের একটা প্রশ্ন হয়। তারপরে ক্রীড়া জগতে আমাদের এই যতীন্দ্রচরণ গুহ, তোমরা নাম শুনেছো, যাকে আমরা গোবর গুহ বলে জানি। কুস্তির জগতে, সাঁতারের জগতে বুলা চৌধুরী, মিহির সেন, আরতি সাহা, এদের সম্পর্কে পড়াশোনা করতে হবে। বাঙালির ক্রীড়া সংস্কৃতি, ক্রীড়া কিন্তু এখন একটা সংস্কৃতি। আমরা এই জন্য বাংলা সাহিত্য এখন বাংলা সাহিত্যের ইতিহাস না হয়ে নাম হয়েছে বাংলা কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস। অর্থাৎ ক্রীড়াটাও আজকে একটা কালচার হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে এবং বাংলা সাহিত্যের সঙ্গে কিন্তু অন্বিষ্ট হয়েছে, অর্থাৎ ইনক্লুড হয়ে গেছে। এই জায়গাগুলো স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। তাহলে বাংলা গানের ইতিহাস হলো, চিত্রশিল্প হলো, বিজ্ঞান সাধনা হলো, ক্রীড়া সংস্কৃতি হলো আমাদের কটা তাহলে বিষয় হলো টপিক 1 2 3 4 হয়ে গেল। এবার আরেকটা বিষয় আছে তোমরা জানো, সেটা হচ্ছে বাংলা সিনেমা। দেখো বাংলা সিনেমার মূলত আমরা উত্তম কুমার, সুচিত্রা সেন, আবার নির্দেশনার দিক থেকে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এদের উপরে পড়াশোনা করতে হবে। এগুলোই মূলত ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পারলাম, বাংলা কৃষ্টির সংস্কৃতির ইতিহাসে সিলেবাসটা। কিন্তু এখন এর নম্বর বিভাজনটা কি করে করব বলছি। দেখো এখানে সাইড একটু লিখে রাখলাম, 5 মানে 2 লিখতে হবে, তাহলে 10। তাহলে এই যে 5টা দিলাম টপিক, 1 2 3 4 1 2 3 4 5, এই 5টা টপিকের উপর কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন পেপারে আমি তোমাদের বলে দিচ্ছি কটা প্রশ্ন থাকে। 2015 সালের কোশ্চেন আমার কাছে আছে, যখন নতুন সিলেবাস অ্যাডপ্ট হয় কটা থাকে সেটা বলে দিচ্ছি তোমাদের। চারটে কিন্তু প্রশ্ন থাকবে, যে কোনো 2 লিখতে হবে। 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2। দেখো 4টে কিন্তু 5টার মধ্যে 4টা বিষয় থেকে 4টা থাকবে, যে কোনো 2 লিখতে হবে। তাহলে আমাদের মোটামুটি সব যে 4টা যেটা 4টা ধরো 2019-এ 4টে থেকে আসে, কোনটা তাহলে আসেনি সেটা আগে ভালো করে পড়া, তারপরে সবগুলো, অর্থাৎ মিলিয়ে সবগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ,
তো তাহলে এই হচ্ছে 10, তাহলে 5 দুগুণ কত 10। আর বাংলা সাহিত্যের ইতিহাসে তোমাদের কত বলেছিলাম টোটাল দুটো 5-এর লিখতে হচ্ছে। আর শর্ট কোশ্চেন তোমাদের এমসিকিউটা একটু বলে দিই। এমসিকিউ কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে থাকছে 3টা। হ্যাঁ মনে আছে, মোট ছিল 13 বাংলা সাহিত্যের ইতিহাস 13। একটা ভালো খবর হচ্ছে, দারুণ খবর, এখান থেকে কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকবে না। কেন দারুণ খবর বলছি? এমসিকিউ 4টা উত্তর থাকবে, তার মধ্যে একটি নির্বাচন করতে হবে। অবজেক্টিভ এমসিকিউ থাকলে একটা মোটামুটি একটা কনসেপশন দিয়েও কিন্তু কখনো কখনো উত্তর করতে পারা যায়, অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু সেটা না, তাই না? সেই জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে মোট 13 নম্বরটাই আমরা বিন্যাস করলাম। এবার আমাদের চলে আসি বাংলা ব্যাকরণ। তাহলে এটা আমরা মুছে দিলাম। এবার বাংলা ব্যাকরণ, সরি বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টার সিলেবাসটা, সেই সিলেবাসটা কী কী আছে তোমাদের আমি কিন্তু বাংলা ব্যাকরণ যখন পড়াই তখন বলে দিয়েছিলাম যে ভাষা বিজ্ঞান 1 নম্বর হচ্ছে ভাষা বিজ্ঞান, এই চ্যাপ্টারটা আমি পড়িয়েছি, তোমাদের মনে আছে হয়তো। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে ধ্বনিতত্ত্ব, আলোচনা প্রসঙ্গেই বলেছিলাম। 3 নম্বর হচ্ছে রূপতত্ত্ব। 4 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। 5 নম্বর হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এই 5টা চ্যাপ্টার মোট কিন্তু আছে। সেক্ষেত্রে যে দুটো চ্যাপ্টার 2019-এ এসছে সে দুটো চ্যাপ্টার বাদ রেখে বাকিগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেগুলো পড়ে নিয়ে বাকি চ্যাপ্টারের দিকে আমরা এগোতে পারি। সুতরাং এখান থেকে কিন্তু ব্যাকরণে কত নম্বর তোমাদের বলেছিলাম থাকবে? 12 নম্বর, তাই না? ব্যাকরণে থাকবে টোটাল কত নম্বর? ব্যাকরণে থাকবে হচ্ছে টোটাল হচ্ছে 12 নম্বর কি 10 নম্বর। ব্যাকরণে বলেছিলাম, দেখো লেখা আছে তোমাদের 10 নম্বর। তা সেখানে কিন্তু 4টে চ্যাপ্টারের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2015 সালের কোশ্চেনে সেখানে কটা প্রশ্ন থাকবে, তাই না? কটার মধ্যে কটা তোমাদের লিখতে হবে। দেখা যাচ্ছে বড় প্রশ্ন দুটো দিচ্ছে, দুটো বড় প্রশ্ন দিচ্ছে। তার মানে এই 5টার মধ্যে দুটো চ্যাপ্টার, ধরো এই দুটো চ্যাপ্টারের উপরে দুটো প্রশ্ন দিয়ে যে কোনো একটা করতে বললো, তাহলে 5 মানের একটা করতে হচ্ছে তোমাদের। আর এমসিকিউ আর অবজেক্টিভ এখানে কিন্তু 5 হবে, দুটো মিলে হচ্ছে 10। এই হচ্ছে ব্যাকরণ, ঠিক আছে? এমসিকিউ আর অবজেক্টিভ, এগুলো ভয় পেও না, আমি ধীরে ধীরে এগুলো সব আলোচনা করে দেবো, সব কমনই পেয়ে যাবে। তোমাদের এগুলো নিয়ে দুশ্চিন্ত হওয়ার কারণে আমার উপর ভরসা করতে পারো। তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাকরণ। তাহলে আমরা এটা মুছে দিলাম ব্যাকরণের বিষয়টা। এবার আমাদের কত হয়ে গেল বলো? সব 80 কিন্তু কমপ্লিট হয়ে গেল নম্বর, ভালো করে যোগ করে দাও, 80 কিন্তু কমপ্লিট। এবার আমাদের থাকবে হচ্ছে নির্মিতি। নির্মিতিতে কি থাকবে তোমরা একটু এই জায়গাটা লিখে নাও, এটা তোমাদের কাছে এই বিষয়ে তোমাদের ধারণা নাও থাকতে পারে। যেমন একটা নির্মিতি থাকবে তোমাদের বিতর্ক, নির্মিতির বিষয় হচ্ছে বিতর্ক, বিতর্ক আলোচনা। 2 নম্বর হচ্ছে প্রবন্ধ। 3 নম্বর হচ্ছে প্রবন্ধ, বোঝাচ্ছি কোনটা কিরকম প্রবন্ধ। 4 নম্বর হচ্ছে জীবনী। দেখো বিতর্ক মানে পরীক্ষার প্রশ্নপত্রে ধরো কোনো একটা, ধরো মোবাইল ফোনের ব্যবহার, এটার পক্ষেও তোমরা লিখতে পারো, বিপক্ষে লিখতে পারো। তোমাদের পরীক্ষায় মোবাইল ফোনের ধরো পক্ষে কতগুলো যুক্তি দিয়ে দিল প্রশ্নপত্রে, তোমাকে বলবে যে তুমি এই এই যে পক্ষে যে যুক্তি দিচ্ছে এই যুক্তিটাকে অবলম্বন করে একে বিরোধিতা করবে, যুক্তি দিয়ে বিরোধিতা করবে। সেই বিরোধিতা অর্থাৎ বিপক্ষে তোমাকে লিখতে হবে। আর আবার বিপক্ষে যদি থাকে যুক্তি, তার বিরোধিতা করে পক্ষে লিখতে হবে। বুঝতে পারছো? বিতর্ক প্রতিযোগিতা যারা যারা অংশগ্রহণ, তোমরা জানো এই জিনিসগুলো, সেটা কিন্তু একটা থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে। 2 নম্বর দেখো দুটো প্রবন্ধ লিখছে, এই প্রবন্ধটা কীরকম? তোমরা মাধ্যমিকে কি দেখেছো? পয়েন্ট দেওয়া থাকতো, কোনো রচনার পয়েন্টস দেওয়া থাকতো না, তোমাদের রচনা লিখতে হতো। উচ্চ মাধ্যমিকে কি থাকবে? মাঝখানে এরকম একটা চিহ্নের মধ্যে এখানে লিখে দিলে হয়তো ভ্রমণ, ভ্রমণ অর্থাৎ দেশ ভ্রমণ। এবার এরকম করে করে এরকমই থাকবে প্রশ্নপত্রে, ছবি ছবি দিয়ে এর মধ্যে বেশ কতগুলো পয়েন্ট দিয়ে দিল।
ভ্রমণের উপকারিতা, শিক্ষা কি বলবো, অঙ্গ হিসেবে ভ্রমণ, তাই না, বাণিজ্যের ভ্রমণ, এরকম নানা বিষয়ের উপর ভ্রমণ। তোমরা দেশ ভ্রমণের উপযোগিতা পড়েছো, এইরকমভাবে পয়েন্ট দিয়ে দিবে, অর্থাৎ পয়েন্টস তোমাদের দিয়ে দিবে ভূমিকার উপসংহার বাদে। এখানে একটা সুবিধা, তোমরা যদি প্রবন্ধ করতে যাও পয়েন্টস নিজেকে বানাতে হবে না, করতে পারবে, তবে তোমরা ইউ মে অ্যাড মোর পয়েন্টস, সেটা করতেই পারো। এটা একটা, অর্থাৎ এটাও থাকবে প্রশ্নপত্রে, এটাও থাকবে। এবার আর একটা প্রবন্ধ, এটার বিষয়টা কি, ধরো একটা ছোট্ট একটা কি বলবো, একটা ছোট্ট একটা আভাস দিয়ে দিবে। আমরা সংক্ষিপ্ত সার করি না, সারাংশ করতাম না, সারাংশর একটা বিষয় থাকবে, সেটাকে এক্সপ্যান্ড করতে হবে, অনেক ইনফরমেশন দিয়ে, অনেক স্ট্যাটিস্টিক্স দিয়ে সেটাকে বড় করতে হবে। অর্থাৎ অ্যাম্পলিফিকেশন এক ধরনের, ভাব সম্প্রসারণ যেরকম করি ওটা গদ্যে, সেটা একটা প্রবন্ধ, সেটাও একটা প্রবন্ধ লেখা, এটাও কিন্তু পরীক্ষায় থাকবে। আর 4 নম্বর হচ্ছে জীবনী, অর্থাৎ একজন বিখ্যাত মানুষের সমাজ সংস্কারক হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, গানের জগতে কেউ হতে পারেন। সত্যজিৎ রায় একবার এসেছিল, জানো, সত্যজিৎ রায় আমাদের তো সাহিত্যের ইতিহাসেও আছে, তার জীবনী এসেছিল। তো এই জীবনী লেখা, এই 4টে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এইবার দেখো 4টেই থাকবে প্রশ্নতে, যে কোনো একটা লিখতে হবে। তার মান কত? তার মান হচ্ছে 10। আমি আবার বলি, আমি এতদিন ধরে উচ্চ মাধ্যমিক খাতা দেখছি, নতুন মানে খাতা, উচ্চ মাধ্যমিক খাতা তো আমি 1999 সাল থেকে দেখছি। 2015 সালের পর নতুন সিলেবাসে যত খাতা দেখছি, আমি আমার যতদূর মনে পড়ে, আমি যত ছাত্র খাতা মূল্যায়ন করেছি, আমি এটাই জীবনী বাদে বোধহয় কারোটাই আমি দেখিনি। অর্থাৎ সবাই কিন্তু জীবনী লিখেছে। যুক্তিটা কি? এবার তার মানে এই না যে সবাই জীবনী লিখেছে বলে আমি লিখবো না, আমি একটু আলাদা এক্সেপশনাল হওয়ার চেষ্টা করবে না। কারণ যুক্তিটা হচ্ছে জীবনীর ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ জীবনীর ক্ষেত্রে সমস্ত তোমাদের জন্মসাল, মৃত্যুসাল নিজেকে পড়তে হয় না, সব প্রশ্নপত্রে সব পয়েন্ট দেওয়া থাকবে। তিনি কি একটা ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিল 2019 সালে, তার জন্মসাল, তার মৃত্যুসাল, তিনি কি বই লিখেছেন, তার বাবার নাম, তার মায়ের নাম, সবই প্রায় দেওয়া থাকে। তোমাদের ডেভেলপ করতে হয় পয়েন্টসগুলো দিয়ে। সেক্ষেত্রে একটা সুবিধা কি, অর্থাৎ তথ্যগুলো যা থাকে তথ্যগুলোকে বাক্যে রূপান্তরিত করে ডেভেলপ করতে হবে। আর তার একটা ভূমিকার উপসংহার দরকার আছে, সেটা আমি তোমাদের লিখিয়ে দেবো। যে সমাজ সংস্কারক বা বিজ্ঞানের জগতে কেউ যদি আসে, তাহলে ভূমিকাটা একই হবে, শুধু কোথায় পাল্টে দিতে হবে। ভূমিকার উপসংহারটা মুখস্থ করে নেবে, আর ওই পয়েন্টসগুলো দিয়ে ভেতরে ওটাকে ডেভেলপ করবে। কত সোজা বলো, নিজেকে পড়াশোনা করতে হবে, তার জন্য আলাদা সময় যে প্রচুর দিতে হবে তা না। বিখ্যাত ব্যক্তি কয়েকজনের জীবনী অবশ্যই একটু দেখে নিলে ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে কি, ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব গ্রন্থের নামই তো দেওয়া থাকবে না, তাই না? তো তুমি যদি একটু গ্রন্থগুলো পড়ো, তাহলে 2-4টা গ্রন্থের নাম এক্সট্রা যদি দাও, তাহলে কোনো ক্ষতি নেই। সেরকম কয়েকজনের জীবনী একটু দেখে যেতে হবে। আবার বলছি, যখনই জীবনীগুলো দেখবে, তখন কিন্তু জন্মসাল মৃত্যুসাল দেখবে না। তাহলে কি গ্রন্থ একটুগুলা দেখলা, তাই না? জন্মসাল মৃত্যুসাল তো থাকবে, বাবা মায়ের নাম তো থাকবে, শিক্ষা জীবন তো থাকবেই। শুধু জাস্ট অ্যাডিশনাল কিছু কথা পড়ার জন্য তোমরা জীবনীগুলো দেবে। তো সেক্ষেত্রে এটা মনে হয় করাটা ভালো। আর একটা কথা বলি, এটাতে তো যেহেতু ভুল হয় না, তোমরা অনেকটা বড় করেও লিখতে পারবা, লেন্দি, এবং সেখানে কিন্তু মার্কস 10% কখনো ভালো হলে পারে 100% নম্বর দেওয়া হয়। এবং বহু ছাত্রছাত্রী কিন্তু বাংলায় 99-100 পায়, তোমরা জানো। তার কারণ হচ্ছে এখানে ফুল মার্কস দেওয়া হয়। একটা টোটেশন দিয়ে দিবা ভূমিকা উপসংহারে, তাহলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে নির্মিত, এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে সব মিলে 80 নম্বর আমরা বিন্যাস করে দেখালাম সিলেবাসে। তো অনেকটা বড়ই আমাদের আজকে ভিডিওটা হলো। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা এটাকে ভিডিওটা অন করে আগে পিছে করে তোমরা নিশ্চয়ই ওটাকে বোঝার চেষ্টা করবে, আমি আশাবাদী। এবার বাকি 20 নম্বর কোথা থাকে তোমরা জানো, 11-এ প্রজেক্ট ছিল, এবারও প্রজেক্ট থাকবে। প্রজেক্টটা স্কুল থেকে বলে দেবে কোন সময় কখন প্রজেক্টটা দিতে হবে। প্রজেক্টে 20 নম্বর থাকবে, সেটা স্কুলের হাতেই নম্বর। সাধারণত 20-তে 20 দেওয়া হয়, কখনো কখনো তোমরা যদি খাতাটা ভালো করে, অনেক সময় একটু অবহেলা করো, 20-তে 20 দিবেই বলে এরকম করো, এটা করবে না। প্রজেক্টের খাতা নিজে ঠিক রাখবে, সুন্দর করে করবে, একটু খরচা করবে, হ্যাঁ, খাতাতে ভালো মতো উপস্থাপন করবে। হ্যাঁ, তোমার নিজের জায়গাটাকে 20-তে 20 দিক, তাই বলে আমি একটা যেরকম খুশি আমি করে দেখালাম, 20 তো আমাকে দেবেই, এটা কিন্তু করো না। এটা অনেক সময় উল্টো হয়ে যেতে পারে, এক নম্বর কমে যেতে পারে। তো সেই জন্য প্রজেক্টে 20 থাকবে, সব মিলে হচ্ছে 100। আজকে তাহলে আমরা সিলেবাসের বিন্যাস, যেটা অনেকেই আমাকে ফোন করেছিলে, অনেক জানার চেষ্টা, স্যার সিলেবাসটা আমি পূর্ণাঙ্গ ধারণা পাইনি। তো আমরা সেই সমস্যাটা থেকে মুক্তি পেলাম। আশা করি তোমরা সবাই এই সিলেবাস সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই, এবার যেহেতু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী একটা নেক্সট টপিকের ওপরে কিন্তু আমি ভিডিও করব। অপেক্ষা করো সেদিন।